আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার মার্কেটে তালিকাভুক্ত সাকিব আল হাসান ও আবুল খায়ের হিরুর মালিকানাধীন আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত সম্পন্ন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটি সংশ্লিষ্ট 4 ব্যক্তিকে ও 4টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহের লেনদেন স্থগিত করতে দুর্নীতি দমন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে বিএসইসি। সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি দুদক চেয়ারম্যান ও একজন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করে পাঠানো হয়েছে। বিএসইসির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুসন্ধান ও তদন্ত কমিটি কর্তৃক দাখিল করা আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনের তথ্যানুসন্ধানের স্বার্থে ও চাহিদার প্রেক্ষিতে প্রেরণ করা হয়েছে। আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি সংশ্লিষ্ট 4 জন ব্যক্তি ও 4 জন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহের লেনদেনের ওপর অনুসন্ধান ও তদন্ত কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সপ্তমবারের মতো স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে চিঠিতে অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান, জাল জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে উল্লেখযোগ্য শেয়ারের মালিকানা গ্রহণ ও অন্যান্য দায়ে অভিযুক্ত বিষয়ে দুদকে পাঠানো হয়েছে। জুলাই সনদকে সংবিধানের ওপর না রাখাও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দ্বিমত পোষণ করে জাতীয় ঐক্যমত্য কমিশনে খসড়ায় লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে জুলাই সনদকে সংবিধানের ওপরে নাকি নিচে রাখা হবে সেটা নিয়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে দলটি। শীঘ্রই এই আলোচনায় বসবেন বিএনপির দায়িত্বশীল নেতারা। দলটি নির্ভরযোগ্য সূত্রে তথ্য জানা গেছে, কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা এমন প্রশ্ন তুলে বিএনপি বলছে, জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া হলে খারাপ নজির তৈরি হবে। এই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সরাসরি এমন বিধান রাখারও বিপক্ষে বিএনপি। সূত্র জানায়, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে মতামত চেয়ে জুলাই সনদের যে পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিল, যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা এবং পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের পর তার উপর লিখিত মতামত দিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় ঐক্যমত্য কমিশনে ইমেইলের মাধ্যমে তা জমা দিয়েছে দলটি। যদিও এর আগে একটি সূত্র জানিয়েছিল 21 আগস্ট জুলাই সনদ জমা দেবে বিএনপি। নির্ধারিত সময়ের পৌনে 1 ঘন্টা পর অনুষ্ঠান স্থলে না আসায় তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের অনুষ্ঠান কভার করেননি সাংবাদিকরা। বুধবার বিকেল 3টায় সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পূর্ণদৈর্ঘ্য স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। পরে অনুষ্ঠান শুরু হওয়ার সময় আরও 1 ঘন্টা পিছিয়ে বিকেল 4টায় নেওয়া হয়। সাংবাদিকরা বিকেল 4টার আগেই অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান নিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন, কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম না আসায় অনুষ্ঠান শুরু হচ্ছিল না। বিকেল 4:30টায় উপদেষ্টা না আসায় সাংবাদিকদের ধৈর্যচ্যুতি ঘটে। তখনই কোনো সাংবাদিক অনুষ্ঠান স্থল ত্যাগ করার উদ্যোগ নেন, তবে সবাই আরও কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। এরপর বিকেল 4:45টার দিকে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা একযোগে সভাকক্ষ থেকে বেরিয়ে যান। তবে সাংবাদিকরা অনুষ্ঠান স্থল ত্যাগ করার 15 মিনিট পর বিকেল 5টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন বলে জানান তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম চলছে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডকে ভারত অনুমোদন দেয় না বলেও জানান তিনি।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তি ভিত্তিহীন। বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের মাটি থেকে কোনো ধরনের বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালানো হচ্ছে বা আওয়ামী লীগের নামধারী কেউ এ ধরনের কার্যকলাপে লিপ্ত আছে এমন কোনো তথ্য ভারত সরকারের কাছে নেই। এছাড়া ভারত অন্য দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে অনুমোদন দেয় না। এর আগে বুধবার সন্ধ্যায় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভারতে অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে এমন খবরের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। বুধবার সকাল থেকে বেলা 1টা পর্যন্ত 3 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের 10টি ইউনিয়নকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখনও বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পায়তারা করা হচ্ছে। এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ। বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত পূর্বের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বহাল রাখার দাবি জানানো হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে ভারতের চাহিদা কমে যাওয়ায় রাশিয়ার তেলের নতুন চালানগুলো কিনে নিচ্ছে চীন। আগামী অক্টোবর ও নভেম্বর সরবরাহের জন্য অন্তত 15টি চালান নিশ্চিত করেছে চীনা রিফাইনারিগুলো। এসব চালান যেসব বন্দর ব্যবহার করে পাঠানো হবে সেগুলো সাধারণত ভারতে তেল সরবরাহে ব্যবহৃত হতো। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর জ্বালানি আমদানি কমিয়ে দেয়। সেই সময় থেকে ভারত ও চীন রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়। কিন্তু ট্রাম্প গত জুলাইয়ে হুঁশিয়ারি দেন, যেসব দেশ রাশিয়ার তেল কিনছে তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করবে। তবে বিশ্লেষকদের মতে ভারত রাশিয়া থেকে দৈনিক প্রায় 17 লাখ ব্যারেল তেল কিনা থাকে, আর চীন সমুদ্রপথে দৈনিক প্রায় 12 লাখ ব্যারেল কেনে। জো সতর্ক করে বলেন, ভারত যদি কেনা কমাতে থাকে রাশিয়ার জন্য সেটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ চীন একা ভারতের পুরো ঘাটতি পূরণ করতে পারবে না। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বুধবার থিম্পুতে প্রথম ম্যাচে বাংলাদেশ 3-1 গোলে হারিয়েছে স্বাগতিক ভুটানকে। জোড়া গোল করেছেন আলপি আক্তার। অন্য গোলটি সুরভি আকন্দ প্রীতির। চাং লিমিথান স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষকের দৃঢ়তায় বাংলাদেশ গোলের খাতা খুলতে পারছিল না। দ্বিতীয় মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলফি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। 33তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোল লাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার। প্রথমার্ধের ইনজুরি আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে হেঁটে বল জালে জড়ান প্রীতি। 54 মিনিটে বক্সের সামনে থেকে দুর্দান্ত শটে গোল করেন আলপি। গোল শোধে মরিয়া ছিল স্বাগতিক ভুটান। 61 মিনিটে ব্যবধান কমায়। 66 মিনিটে আবারও আলপি আক্তারের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা বলে জটলার মধ্যে প্লেসিংয়ে 3-1 করেন আলপি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।